আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তো গত ক্লাসে আমি ক্লাইমেট চেঞ্জের প্রথম লিসন তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব লিসন টু এনভায়রনমেন্টাল পলিউশন অর্থাৎ পরিবেশ দূষণ। আচ্ছা চলো আমরা ক্লাসটি শুরু করাই। একটু সুন্দর কালার নিই। এখানে কি বলছে দেখো, বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রাফ অফ অল সর্টস অফ পলিউশন লাইক এয়ার পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন। ঠিক আছে, অর্থাৎ বলছে বাংলাদেশ এখন বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ সহ সব দূষণের কবলে পড়েছে। ঠিক আছে, এখন বলছে দ্য ডিলার্স অফ দ্য আরবান এরিয়াস অর্থাৎ শহরের যারা বসবাস করে আর দ্য ওয়ার্স্ট সাফারার্স অফ পলিউশন অর্থাৎ এ ধরনের দূষণের সবচেয়ে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এ ধরনের দূষণের ফলে। ঠিক আছে, the indiscriminate the indiscriminate industrialization process in Bangladesh over the past decades has created significant environmental problems. অর্থাৎ বলেছে কি গত কয়েক দশক ধরে, ডিকেড মানে দশক ধরে বাংলাদেশে নির্বিচারে অর্থাৎ ইনডিসক্রিমিনেট অর্থাৎ নির্বিচারে শিল্পায়ন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস অর্থাৎ প্রক্রিয়া পরিবেশগত সমস্যার সৃষ্টি করছে। তাহলে কি বলছে এখানে, গত কয়েক দশক ধরে বাংলাদেশের নির্বিচারে যে শিল্পায়ন প্রক্রিয়া পরিবেশে সমস্যার সৃষ্টি করছে। ঠিক আছে, আচ্ছা উই উইল নাও রিড অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ওয়েস অফ কোপিং উইথ অর্থাৎ কোপিং উইথ অর্থাৎ কাটিয়ে ওঠা বা মোকাবেলা করা। ঠিক আছে, এখানে কি বলছে, তাহলে আমরা এখন পরিবেশ দূষণের কয়েকটি সাধারণ ধরনের এবং তাদের মোকাবেলা করার উপায়গুলি সম্পর্কে পড়ব বা আলোচনা করব। প্রথমেই কি আছে দেখো, প্রথমেই আছে আমাদের এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ। কি বলছে, এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস। ঠিক আছে, বাংলা মিনিংটা দেখো, বায়ু দূষণ বিভিন্ন উৎস থেকে আসে, অর্থাৎ বায়ু যে দূষণটা হয় সেটা বিভিন্ন উৎস থেকে আসে। ইন বাংলাদেশ, বাংলাদেশে পয়জনাস এক্সিস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস অর্থাৎ এটা পয়জনাস এক্সাস্ট, এটা মানে বিষাক্ত যে গ্যাস বা ধোঁয়া সেটাকে বলা হচ্ছে ব্রিক্স, ক্লেন্স, ওল্ড আর পোরলি সার্ভিসড ভেহিকেলস অর্থাৎ এই যে ভাঙাড়ি যে গাড়ি, ঠিক আছে, বাস যেগুলো বাস গাড়ি মোটরসাইকেল যেগুলো ফিটনেস বিনস এগুলো থেকে যে কালো ধোঁয়াগুলো আসে, ডাস্ট ধুলা ফ্রম রোডস এন্ড কনস্ট্রাকশন সাইটস আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন। অর্থাৎ এখানে কি বলছে, বাংলাদেশের এখানে বলছে যে বাংলাদেশের শিল্প কারখানা, ইটভাটা, পুরাতন বা দুর্বল যানবাহন থেকে মানে বিষাক্ত নিষ্কাশন এবং রাস্তা নির্মাণ সাইট থেকে আসা ধুলাবালি বায়ু দূষণের প্রধান উৎস। We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. ঠিক আছে, কি বলছে যে আমরা মোটর যানবাহন কম ব্যবহার করে এবং 20 বছরের বেশি পুরাতন যানবাহনের ব্যবহার কমিয়ে বা এড়িয়ে ধরনের দূষণ হ্রাস করতে পারি। We may also use proper lubricants to listen মানে কমা, lubricants মানে তোমার তরল পদার্থ যেটা গাড়ির ইঞ্জিনে ব্যবহার করা হয়, the level of emission and pollutants. We can encourage people to use compressed natural gas, CNG, or liquid petroleum gas, LPG, for fueling their cars. The government may relocate hydrogen hazardous industries like bricks mills or to areas away from human habitation মানে বসবাস। তাহলে এখানে অনেকগুলো কথা বলছে, কি বলছে দেখো, নির্গমন এবং দূষণকারীর মাত্রা হ্রাস করতে আমরা সঠিক লুব্রিক্যান্ট গুলি ব্যবহার করতে পারি। আমরা মানুষকে তাদের গাড়িতে জ্বালানির জন্য সংকোচিত প্রাকৃতিক গ্যাস, সিএনজি এবং তরল এলপিজি গ্যাস ব্যবহার করতে উৎসাহিত করতে পারি। সরকার ইটের ভাটার মতো বিপজ্জনক যে শিল্পগুলি মানুষের বসতি থেকে দূরে অঞ্চলে স্থানান্তর করতে পারে। এইগুলো করলে আমাদের কি হবে, এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ রোধ পাবে। ঠিক আছে, এবার আছে ওয়াটার পলিউশনটা কি।
ওয়াটার পলিউশন ক্যান ওয়াকার ইন ওশানস, অর্থাৎ সমুদ্রে, রিভার্স নদীতে, লেকস লেকে, পন্ড পুকুরে, অ্যান্ড দ্য আন্ডারগ্রাউন্ড রিজার্ভেস অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে, অর্থাৎ যে পানিগুলো আছে সেই পানি, যে পানিগুলো আমরা টিউবওয়েলের মাধ্যমে বা সাবমার্সিবল পাম্পের মাধ্যমে উঠিয়ে খাই সেটা বলে আন্ডারগ্রাউন্ড রিজার্ভস, ঠিক আছে। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি। এখানে কি বলেছে, এখানে বলা হয়েছে যে বিভিন্ন জলের যে উৎস একসাথে যদি প্রবাহিত হওয়ার সাথে সাথে দূষণ সহজে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। অর্থাৎ আমরা দেখে থাকি কি যে শহর অঞ্চলের ম্যাক্সিমাম যে ড্রেনেজ ব্যবস্থাগুলো আছে সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো কোথায় যেয়ে মিশে, সেই ড্রেনেজ ব্যবস্থাগুলো নদীতে যেয়ে মিশে। তাহলে ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে যে পানিগুলো আসে সেই পানিগুলো কোথা থেকে আসে, সেই পানিগুলো বিভিন্ন বসত বাড়িতে যে পানিগুলো ব্যবহার করা হয়, কলকারখানায় যে শিল্প দ্রব্য উৎপাদনের জন্য যে পানিগুলো ব্যবহার করা হয় সেই পানিগুলো, একই সাথে আমরা যে পানিগুলো দৈনন্দিন কাজে ব্যবহারের পরে ফেলে দিই সেই ড্রেনের মাধ্যমে সেই সকল পানি, অর্থাৎ বিভিন্ন উৎসর পানি একসাথে প্রবাহিত হয়ে নদীতে যাচ্ছে, সেই নদীর পানিগুলো আবার কোথায় যাচ্ছে, সমুদ্রে যাচ্ছে। তাহলে এইভাবে বিভিন্ন জলের উৎস একসাথে প্রবাহিত হওয়ার সাথে সাথে এই দূষণ সহজ এবং দ্রুত ছড়িয়ে পড়ে, ঠিক আছে। ওকে, এরপরে কি বলছে, কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, মানে কি কারণে পানি দূষণ হয়, ঠিক আছে। ইনক্রিজ সেডিমেন্ট ফ্রম সয়েল, ঠিক আছে। এখানে বলতেছে মাটি থেকে পলি বৃদ্ধি, অর্থাৎ সেডিমেন্ট মানে পলি, যখন দেখবো বর্ষাকালে তোমার ব্যাপক পরিমাণ বৃষ্টিপাতের ফলে পলি মানে অর্থাৎ মাটির উপর যে পাতলা স্তরটা সেটা ধুয়ে যে সেটা পানিতে পড়ে, ঠিক আছে, এটা পলি, সেডিমেন্ট মানে পলি। তারপর আছেন এরোশন, ভাঙন, ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লেদারিং। এখানে কি বলছে, অনুপযুক্ত বর্জ্য নিষ্পত্তি এবং আবর্জনা ফেলে, যে অনুপযুক্ত যে বর্জ্যগুলো পানিতে ফেললে পানি দূষণ হবে সেগুলো ফেলা। যেমন মনে করো তোমার কুরবানির সময় পশু চামড়া মনে করো প্রক্রিয়াজাতকরণ না করে ফেলে দেওয়া, ঠিক আছে, বা মনে করো তোমার ওই যে প্লাস্টিক দ্রব্য ফেলা যেগুলো পচবে না সেগুলোর কথা বলা হয়েছে। লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সারফেস, অর্থাৎ লিকেজ অফ সয়েল মানে ওয়াটার সারফেসে, মানে মাটির যে দূষণ সেটা ওয়াটার সারফেসে চলে আসা, ঠিক আছে। মানে জল সরবরাহে মাটি দূষণের ফুটো, অর্থাৎ তোমার মনে করো ওয়াসা বা বিভিন্ন ধরনের যে পানি সাপ্লাই গুলো দিয়ে থাকে সেই সাপ্লাইয়ের মধ্যে মনে করো মাটি দূষণ ঢুকে যা, পাইপ ফুটো হয়ে মাটি দূষণ ঢুকে গেছে এইভাবে। তারপর একটা বলেছে কি, একটা বলেছে অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিসাই ইন ওয়াটার সাপ্লাইস, অর্থাৎ জৈব পদার্থ যা জলে সরবরাহে ক্ষয় হয়, অর্থাৎ জৈব পদার্থ যেগুলো মনে করো তোমার পানির সাথে মিশলে ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ তৈরি করে পানি দূষণ করে। তো এই সব কারণে বিষয়গুলোর কারণে কিন্তু তোমার পানি দূষণ হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এখানে কি বলতে দেখো, ইনফ্যাক্ট পলিউশন দ্য ল্যান্ড মিনস পলিউশন দ্য ওয়াটার, অর্থাৎ মাটি যদি আমরা দূষণ করে থাকি তাহলে অলরেডি তোমার পানি দূষণ হয়েই যাবে। থ্রোয়িং অ্যাওয়ে এ টক্সিক সাবস্টেন্স অন দ্য গ্রাউন্ড নিয়ার এ ওয়াটার সোর্সেস মিনস ইট ইভেনচুয়ালি রিচেস দ্য বডি অফ ওয়াটার, অর্থাৎ এখানে বলছে যদি তুমি মাটির উপর কোনো বিষাক্ত সাবস্টেন্স মানে বিষাক্ত পদার্থ যদি ছুঁড়ে ফেলো বা ফেলে দাও তাহলে ওটা কি হবে, যদি নদীর বা জলাশয়ের আশেপাশে হয় ওটা একটা না একটা সময় তোমার এই পানির সাথে মিশবেই। অর্থাৎ তুমি যদি একটা জমিতে প্রচুর পরিমাণ রাসায়নিক পদার্থ ব্যবহার করো, সেই রাসায়নিক পদার্থ একটা সময় যখন বৃষ্টি হবে বা যখন তুমি সেচ দিবা তখন ওইটা ওই বৃষ্টির পানি বা সেচের সাথে তোমার এটা বা উড়ে বাতাসের মাধ্যমে যেতে পারে, সেটা যে জলাশয়ে পতিত হবে, জলাশয়ে পতিত হওয়ার পরে কি হবে, ওই জলাশয়ের পানি দূষিত হয়ে যাবে। অ্যাজ এ রিজাল্ট ওয়াটার পলিউটেড, এইভাবে আজকে তোমার পানি দূষিত হয়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ মাস্ট নট বি ডিসপোজড ইন ওয়াটার অর লেকস, অর্থাৎ শিল্প যে বর্জ্যগুলো আছে এইগুলো তোমার নদীতে বা লেকে ডিসপোজ করা যাবে না, উন্মুক্ত বা ছেড়ে দেওয়া যাবে না। উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং হাউস হোল্ড ওয়েস্ট টু, অর্থাৎ আমাদের আরো সচেতন হতে হবে। কেয়ারফুল হতে হবে মানে কি, এই যে ডিসপোজিং মানে বাসা বাড়ির যে দৈনন্দিন যে তোমার বর্জ্য পদার্থগুলো তৈরি হয় এই বিষয়গুলো পানিতে ফেলার ক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। ইউজ অফ pesticides mean that when it rains chemicals used in the lands or ground wash into the water body, so একটু আগে যা বলছিলাম অর্থাৎ পেস্টিসাইড মানে সার বা কীটনাশক,
এইগুলো যখন তুমি ব্যবহার করবা তখন এটা আজকে তোমার বৃষ্টির সাথে এই কেমিক্যালস গুলো তোমার ওই গ্রাউন্ড থেকে ইসে চলে যাবে, ওয়াটার বডিজে চলে যাবে, ঠিক আছে? Therefore, we must be aware of dangers of using pesticides as they may pollute our rivers, canals and lakes. আমাদের সচেতন হতে হবে, যেহেতু এগুলো আমাদের রিভার ক্যানেল মানে এই কীটনাশক গুলো মানে পলিউট করে রিভার ক্যানেল আমাদের খাল বা লেক, এই কারণে আমাদের সচেতন হতে হবে, ঠিক আছে? এই কথাগুলো এখানে বলা হয়েছে। বেশি নেই পড়া। আচ্ছা, এরপর আছে সয়েল পলিউশন, অর্থাৎ হচ্ছে মাটি দূষণ। এত সময় আমরা পড়লাম বায়ু দূষণ, বায়ু দূষিত হয়ে গেল, কিভাবে কি করা যাবে, মানে বায়ু দূষণ রোধ করা যাবে সেটা পড়লাম, ওয়াটার পলিউশন এটা দেখলাম। এবার আমরা মাটি দূষণটা দেখবো। দ্য মোস্ট সিগনিফিকেন্ট কজেস অফ সয়েল পলিউশন ইন দ্য enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. কি বলা হয়েছে এখানে একটু বাংলা দেখি আমরা। মাটি দূষণের সবচেয়ে উল্লেখযোগ্য কারণগুলির মধ্যে একটি হলো শিল্প বর্জ্যের বিশাল পরিমাণ যা প্রতিদিন উৎপাদিত হয় তবে সঠিকভাবে নিষ্পত্তি করা হয় না, ঠিক আছে? অর্থাৎ মাটি দূষণে মানে শিল্প বর্জ্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়, সঠিকভাবে নিষ্পত্তি করা হয় না, এটাই আজকে তোমার হচ্ছে মাটিকে দূষিত করে থাকে। তার মিসম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড, অর্থাৎ মিসম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড ওয়েস্টেজ, অর্থাৎ ময়লা আবর্জনা, পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগস has caused serious threat to the soil and the ড্রেনেজ সিস্টেম, ঠিক আছে? কি বলেছে দেখি। গৃহস্থালির যে বর্জ্য, বিশেষ করে পলিথিন শপিং ব্যাগের অব্যবস্থাপনা মাটি ও নিষ্কাশন ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। পলিথিন জীবনে কোনোদিন, একটা জিনিস মনে রাখবা, পলিথিনের ব্যবহার জীবনে কোনোদিন বাংলাদেশ সহ অন্যান্য যে দেশ কোথাও কমবে না। আমরা পড়াশোনার ক্ষেত্রে বা একাডেমিক ক্ষেত্রে পড়ে থাকি যে পলিথিন ব্যবহার করা যাবে না, পচনশীল দ্রব্য ব্যবহার করতে হবে, পাট ব্যবহার করতে হবে, ব্যবহার করতে হবে, কিন্তু এই কথাগুলো জাস্ট মৌখিক। বাংলাদেশে যেমন প্রতিটা ক্ষেত্রে আইন সঠিকভাবে বাস্তবায়িত হয় না, আইন আছে অনেক কিন্তু বাস্তবায়িত হয় না, ঠিক অন্য শিক্ষার্থীরা। তাহলে পরবর্তীতে এখানে কি বলা হয়েছে যে গৃহস্থালির যে বর্জ্য বিশেষ করে পলিথিন শপিং ব্যাগের অব্যবস্থাপনা মাটি ও নিষ্কাশন ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। মাটি, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি পাইলাম, আমরা এখানে বুঝলাম যে আমরা দৈনন্দিন গৃহস্থালির যে মনে করো ওয়েস্ট, পার্টিকুলারলি পলিথিন ব্যাগগুলো ব্যবহার করে থাকি, এইগুলো মাটির সাথে মিশে মাটিকে দূষিত করে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা বিষয় বলা হয়েছে পরবর্তী লাইন যে অ্যানাদার কজেস ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচার পেস্টিসাইডস, অর্থাৎ বলছে কি অ্যানাদার কজেস অফ সয়েল পলিউশন, মাটি দূষণের অন্য একটি কারণ কি, যে ইউজ অফ এগ্রিকালচার, অর্থাৎ কৃষিজাত যে কীটনাশক গুলো আছে পেস্টিসাইডস, সেইগুলো ব্যবহারের কারণে মানে মাটি দূষিত হয়ে থাকে। ফার্টিলাইজার অর্থাৎ সার, অর্থাৎ আমরা যে সারগুলো জমিতে ব্যবহার করে থাকি এই সারগুলো জমিতে স্বাভাবিকভাবে মিশে জমির যে উর্বরতা শক্তি সেটা নষ্ট করে ফেলায়। এর পাশাপাশি জমিতে যে উপকারী যে পোকামাকড় বা ব্যাকটেরিয়া গুলো থাকে সেইগুলো এরা ধ্বংস করে ফেলায়, ঠিক আছে? এইভাবে তোমার মাটি দূষিত হয়ে থাকে। সামটাইমস ফুয়েল লিকেজ ফ্রম অটোমোবাইলস মে গেট ওয়াশড অ্যাওয়ে বাই দ্য রেইন অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ার বাই সয়েল। অনেক সময় হয় কি যে আমাদের যে অটোমোবাইলস, অর্থাৎ এখানে অটোমোবাইলস বলতে তোমার বোঝানো হয়ে থাকে যে বিভিন্ন ধরনের যে যানবাহন যেগুলো তোমার আছেন তেলে চলে, অর্থাৎ খনিজ দ্রব্য ব্যবহার করে চলে, জ্বালানি, যেমন মোটরসাইকেল, কার, তারপরে বাস, ট্রাক, সেইগুলো কি হয়, সেগুলো ফুয়েল লিকেজ হয়। সেই ফুয়েল লিকেজ গুলো হয়ে এগুলো ওয়াশ মানে বৃষ্টি এবং পানির মাধ্যমে এগুলো ধুয়ে আর কি তোমার হচ্ছে যে মাটিতে পতিত হয় বা মাটির সাথে মিশে যায়, এভাবে তোমার মাটি দূষিত হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে তারপর বলছে যে পেস্টিসাইডস এন্ড ফার্টিলাইজার, অর্থাৎ কীটনাশক, পেস্টিসাইডস মানে হচ্ছে তোমার কীটনাশক এবং ফার্টিলাইজার মানে সার, আর ইউজফুল, সরি কি বলছে এখানে, আর ইউজফুল ফর প্লান্ট গ্রোয়িং, কালার চেঞ্জ হয়ে গেল, are useful for plant growth but their overuse has led to soil pollution। এখানে বলছে কি যে কীটনাশক এবং যে সার আছে, ঠিক আছে, এই সারটা গাছের বৃদ্ধির জন্য খুবই মানে উপযোগী, ইউজফুল, বাট কিন্তু তাদের যে ওভার ইউজ হ্যাজ লিড টু সয়েল পলিউশন, তাদের অতিরিক্ত ব্যবহার মাটিকে দূষিত করে। ন্যাচারাল ফার্টিলাইজার্স অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস। ইনস্টেড মানে এখানে হচ্ছে পরিবর্তে, ঠিক আছে, ইনস্টেড অফ, অর্থাৎ এখানে যে তোমাদের কেমিক্যাল যে ওষুধ বা কীটনাশক গুলো আছে, আমরা যদি মাটি দূষণ রোধ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই কেমিক্যাল অল্টারনেটিভস এর পরিবর্তে আমরা কি ইউজ করতে পারি, ন্যাচারাল ফার্টিলাইজার, ঠিক আছে? ন্যাচারাল ফার্টিলাইজার আমরা ইউজ করতে পারি,
এবং কি করতে পারি আমরা, কম্পোস্ট অর্থাৎ যে তোমার জৈব সারগুলো আছে সেই জৈব সার আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা এটা ব্যবহার করলে হবে কি আমাদের তোমাদের এই মাটি দূষণটা রোধ হবে, ঠিক আছে। রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন, ঠিক আছে। রিসাইক্লিং মানে কি, মানে পুনর্ব্যবহার করা, ঠিক আছে। এটা এটা করার মাধ্যমেও কিন্তু তোমার মাটি দূষণ রোধ হতে পারে। পুনর্ব্যবহার মানে কি, আমরা একটা পলিথিন, আমরা যে পলিথিন মাটিতে ফেলে রাখি, ওই পলিথিনটা আমরা একবার ইউজ করে না ফেলে ওটা বারবার ইউজ করলে তাহলে পলিথিন মানে ফেলার যে মাত্রাটা সেটা কিন্তু রোধ হবে। বা বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ যেগুলো অপচনশীল দ্রব্য, সেগুলো ইউজ করে আমরা বিভিন্ন ধরনের পণ্য দ্রব্য তৈরি করতে পারি। তাহলে এর ফলে হবে কি, তোমার মাটি দূষণ রোধ হবে, ঠিক আছে। রিসাইক্লিং পেপারস অর্থাৎ যে কাগজগুলো আছে সেটা রিসাইকেল করতে পারি, প্র্যাকটিস রিসাইকেল করতে পারি, যেটা প্লাস্টিক যেটা আমি একটু আগে বললাম, আদার ম্যাটেরিয়ালস অন্যান্য দ্রব্য, রিডিউস দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিলস, ঠিক আছে। এইগুলো আমরা পুনরায় এগুলো আমরা ব্যবহার করলে মাটি দূষণটা রোধ পাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা আছে ডিফরেস্টেশন অলসো কজেস এরোজন। ডিফরেস্টেশন মানে কি, বন উজাড়করণ, অর্থাৎ যখন তুমি একটা এলাকার বন উজাড় করে ফেলাবা তখন ওই বনটা স্বাভাবিকভাবেই তোমার যে বনের যে শিকড় বা বনের যে এরিয়া, ওই এরিয়ার মাটিকে ওই বন কি করে ধরে রাখে। কিন্তু যখন তুমি ওই গাছগুলো কেটে ফেলাবা তখন দেখা যাবে যে ওই তারপরে মাটি ক্ষয় হয়ে যাবে, গাছ যেহেতু শুকিয়ে যাবে ওই শিকড় গুলো ওই মাটিটা আঁকড়ে ধরে রাখতে পারবে না, ঠিক আছে। তার পাশাপাশি বিভিন্ন ঝড়, জলোচ্ছ্বাস, বাতাস, এই এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো ও ওই গাছগুলো যতদিন ছিল ততদিন ওই গাছগুলো এগুলো এই মাটিকে সুন্দরভাবে মানে করে রাখছে। বাট এই গাছগুলো যখন থাকবে না তখন ওই মাটি মানে উন্মুক্ত হয়ে যাবে এবং ক্ষয়প্রাপ্ত হবে। পলিউশন এন্ড দ্য লস অফ ফার্টিলিটি ইন দ্য সয়েলস, দেখছো যে যে কথাটা আমি বলছিলাম, অর্থাৎ উপরের স্তরের যে মাটি, সেই মাটিটার মানে উর্বরতা নষ্ট হয়ে যাবে। প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল এরোশন অ্যান্ড পলিউশন, অর্থাৎ মানে বেশি করে গাছ লাগানো এবং আছে রিফরেস্টেশন মানে পুনরায় বৃক্ষরোপণ, বৃক্ষ বনায়ন, রিফরেস্টেশন বনায়ন বোঝায়। হেল্প প্রিভেন্ট মানে প্রতিরোধ করতে সয়েল এরোশন অ্যান্ড পলিউশন, অর্থাৎ মাটির দূষণ এবং ক্ষয় রোধ করতে সাহায্য করে। তাহলে এটা গেল আমাদের মাটির দূষণ। তো এই ক্লাসটি ছিল এই পর্যন্তই, আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো, তোমাদের উপকারে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।